হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অনিমা বিশ্বাস। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি অনেক বছর আগের। তখন আমি ক্লাস 6ম শ্রেণীতে পড়ি। ছিলাম কাকদ্বীপে বাবার কর্মসূত্রে। আমার বাবা ছিলেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট AEO। কোয়ার্টার পাওয়া সত্ত্বেও বাবা কোয়ার্টার নিতেন না, কারণ মা ভাড়া বাড়ি বেশ পছন্দ করতেন। মনের মতো রান্নাঘর, বেডরুম, ব্যালকনি সবই একদম পছন্দের হতে হবে। আবার একঘেয়েমি লাগলে পরিবর্তন করার অসুবিধাও নেই। এই রকমই কয়েকটা বাড়ি থাকার পর মায়ের কথায় আর বাবার চেষ্টায় এক অতি অতুলনীয় বাড়ির সন্ধান পেলেন বাবা। নির্ঝঞ্ঝান, আশেপাশে কোনো ভাড়াটেদের কূটনৈতিক ঝুটঝামেলার মধ্যে থাকতে হবে না। অনেকটা বাংলো টাইপের, এমনই পরিপাটি সুন্দর বাড়ি। এলাকার আশেপাশে সেরকম কোনো বাড়িঘর নেই। সামনে পথ চলতি রাস্তা, এই রাস্তা দিয়ে সারা দিন নানান লোকের আসা যাওয়া। সন্ধ্যের পর থেকে কমে যায়, আর তার গা ঘেঁষে সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু বিদ্যালয়ে চলাকালীন বাচ্চাদের হইহুল্লোড়ের চেঁচামেচির আওয়াজ শোনা যেত। ওটা তো কয়েক ঘন্টার, তারপরই নিস্তব্ধ নির্বিলি। আর বাড়িটার পেছনে একটা খাল, সেখানে সকাল সন্ধ্যায় জোয়ার ভাটা হতো। মোদ্দা কথা, অতি মনোরম পরিবেশ। বাড়ির চারিদিকে পাঁচিলের ন্যায় অনেক উঁচু বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে, আর ওই দিয়ে গেট। বাড়ির বাঁদিকে বেড়া ঘেঁষে একটি ছোট্ট কুড়ে বাড়ি। বাড়িওয়ালা কাকু বাবাকে বলেন যে এখানে একটা বুড়ি থাকে। সকাল থেকে সারাদিন এ বুড়ি ও বাড়ি কাজ করে বসে, সন্ধ্যের পরে আর বেরোয় না। ওই বুড়ির বাড়ি খানিকটা তফাতেই রাস্তার গা ঘেঁষে বিশাল আকার একখানা বট গাছ। আমাদের সবারই পছন্দ এই বাড়িটি। বাবার অফিস থেকে শুরু করে স্কুল, কলেজ, বাজার, দোকানপাট সবই এই বাড়ির কাছাকাছি থাকতে খুব আনন্দে থাকতে শুরু করলাম সবাই। 1 মাস ভালোভাবেই কেটে গেছে। হঠাৎ শুরু হলো বিস্ময়কর সব কাণ্ড। বাবা অফিস থেকে এসে ব্যালকনিতে চেয়ারে বসে সামনে টি টেবিলে চা খাচ্ছেন। ব্যালকনিতে বাবার গা ঘেঁষে এসে পড়ল একটা বড়সড় গাছের ইটের টুকরো। শুরু হলো প্রায় সন্ধ্যার পরই ওই তাণ্ডব বর্ণিত। ব্যালকনিতে বসা দায় হয়ে পড়ল। বাবা বাড়িওয়ালা কাকুকে জানালো। কাকু শুনে অবাক হয়ে গেল। বললেন, পাহাড়ায় হয়তো এটা ধরা পড়তে পারে, দেখা যাক। কিন্তু না, কোনো কিছুই ধরা পড়ল না কারোর চোখেই। সন্ধ্যা হলেই ব্যালকনিতে আমরা আর কেউই যেতাম না, এমনকি ঘরের দরজাও বন্ধ রাখতাম। যদি ইটের চাই এসে ঘরে পড়ে। পরে কানাঘুষোতে শুনেছি বাড়িওয়ালা স্ত্রী এই বাড়িতে থাকার জন্য অনেক বাহানা, অনেক কান্নাকাটি করে শেষে আত্মহত্যা করেছেন এই বাড়িতে না থাকতে পারার জন্য। ইট পড়া থেকে কয়েকদিনের জন্য রেহাই পেলেও শুরু হলো অন্য উপদ্রব। তখন বিদ্যুতের প্রচলন ছিল না বলেই চলে। আমি আর আমার দিদি যে ঘরে ঘুমাতাম সেই ঘর পেরিয়েই বাথরুমে যেতে হতো। ওই ঘরে জানালার দিকে খাট পাতা ছিল। আমি জানালার দিকে শোয়ার জন্য জেদ করায় জানালার দিকে দিদি আমাকে শুতে দিয়ে নিজে অন্য প্রান্তে শুতো। একদিন রাতে মা বাথরুমে যাবে বলে যেই আমাদের ঘরটা পার হতে গেছে, মা দেখে জানালার গড়ার ধরে উস্কো শুষ্ক বিরাট আকারের মাথা কে একজন দাঁড়িয়ে আছে। আমার মায়ের ছিল খুবই সাহস। মা দেখে দিদির নাম ধরে ডাকতেই ওটা জানালা থেকে নেমে যায়। মা আর দিদি জানালার বাইরে তাকিয়ে আবছা কি যেন দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পর কোথায় যেন মিলিয়ে গেল। আমি এসবের কিছুই জানি না। পরের দিন থেকে দিদি জানালা বন্ধ করে দিত। জিজ্ঞাসা করতেই মা আর দিদির মুখে ওই ভয়াবহ ঘটনা শুনলাম। এর কিছুদিন পরই
আমার বাবা তার একজন অফিস কলিগকে রাতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। রাতে ওই কাকু খেয়ে চলে গেল। বাবার সাথে মা, আমি আর আমার আরও ছোট 2 ভাইকে খেতে দিলেন। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। মা আর দিদি শেষে খেতে বসেছে। রান্নাঘরের দরজা ভেজানো। খাওয়ার পরে দিদি দরজায় হাত রেখেছে। দেখেন বাইরের দিক থেকে কে যেন দরজাটা ঠেলা দিচ্ছে। দিদি চিৎকার করে উঠতেই মা ও দিদি একসঙ্গে দরজাকে চেপে ধরে চিৎকার করে শুরু করে দিয়েছে। আমি উঠে মা আর দিদির সাথে গায়ে জোরে দরজা চেপে তারস্বরে চিৎকার শুরু করে দিয়েছি। কি অসম্ভব জোর! আমরা এতজন মিলে ঠেলাকে সামলাতে পারছি না। চিৎকার চেঁচামেচিতে বাবার ঘুম ভেঙে গেছে। বাবা এসে আমাদের সরিয়ে দরজা খুলে, মা আর দিদি কিছুই বাবাকে দরজাটা খুলতে দেবে না। বাবা আমাদের বকে ঠেলে সরিয়ে দিয়ে দরজা খুলে দেখে কেউ কোথাও নেই। আজও এটা আমি ভুলতে পারিনি। কি যে ছিল বাইরে তা একমাত্র অন্তর্যামীই জানেন। আর একটা জিনিস প্রায় দেখতাম, হঠাৎ একদিন ওই বটগাছের তলায় একটা পাগলি গোছের মহিলা ভিজে কাপড়ে চুল এলিয়ে কাদায় শুয়ে থাকে। কাদায় এলোমেলোভাবে শুয়ে থাকে। সবাই দেখে ওই মহিলা বুড়ি। সবাই বলতো ওই বুড়ির মধ্যে নাকি এই বাড়িওয়ালার বউয়ের আত্মা ভর করে। এরপরে আমরা ওই বাড়িতে প্রায় 6 মাস মতো ছিলাম, কিন্তু আমাদের সাথে এরপরে আর তেমন কিছু ঘটেনি। এটাই ছিল ঘটনা। আজকের কিন্তু প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা ফার্স্ট টাইম আজকে গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং প্রত্যেকটা মোমেন্টে যারা ঘটনা শুনছো লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই বলি। আশা করব গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। কেমন লাগলো আজকে প্রথম ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো, আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও। চলে যাব আজকের পরের ঘটনায়। আজকে যে পরের ঘটনাটি আছে লিখেছে আশিস সরকার। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ব। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি বেশ কিছু বছর আগে। তখন আমি ব্যাংকে ম্যানেজারের চাকরি করি। বিভিন্ন জায়গায় করতে হয়। আমাকে রিলিভিং করতে পাঠানো হলো সিকিমের রঙ্গলি বাজার বলে একটি শহরে। শহরের পাশ দিয়ে রংপো নদী বয়ে গেছে। গোর্খা রেজিমেন্টের একটা ক্যাম্প আছে। সব ধরনেরই লোক আছে। সিল্ক রুটে যেতে গেলে এখানে পারমিশন নিতে হয়। এই জায়গা আদা আর বড় এলাচ চাষের একটা বড় জায়গা। এখান দিয়ে রাস্তা চলে গেছে একদিকে রংপো হয়ে শিলিগুড়ির দিকে, আর ওপরে উঠে গেছে কুপোক হয়ে নাথুলার দিকে। এখন তো এই জায়গা থেকে সিল্ক রুটের দিকে যেতে গেলে পারমিশন নিতে হয়। যাই হোক, আমি ওখানে একটা লজে থাকতাম। কাজের পর ঘুরে বেড়াতাম নানান দিকে। এখানে দেবী দুর্গার একটা মন্দির আছে। সন্ধ্যার পর গেলে অপরূপ লাগে। আর একদিকে রংপো নদীতে ট্রাউট মাছ ধরা দেখি। এখান থেকে সবুজ পাহাড়ের স্বপ্ন উঠে গেছে ওপরের দিকে। মাথার ওপর বরফের চূড়া। শহরটা সিকিম আন্দাজে বেশ বড়। আস্তে আস্তে পরিচিত হয়ে যায়। শীতের দিন খুব ঠান্ডা। সন্ধ্যের পরে কিছু করার নেই। আমাদের অফিস সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার, বুধবার হাফ অফিস। আমি বুধবার অফিস করে রংপো শেয়ার ট্যাক্সি ধরি। রংপো পৌঁছাতে 2 ঘন্টা লাগে। ওখান থেকে শিলিগুড়ি 2 ঘন্টা, আবার সেখান থেকে আমার বাড়ি 1 ঘন্টা। 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাই। আবার শুক্রবার সকাল 5টায় বাস ধরি। 10টার মধ্যে রঙ্গলিতে পৌঁছে যাই। এক বুধবার দেখি ভূত চতুর্দশী পড়েছে। পরের দিন কালী পুজো। বাড়ি যেতেই হবে। সেদিন আবার কাজের চাপে রওনা হতে দেরি হয়ে গেল। স্টাফরা বলল
থেকে পরের দিন সকালে রওনা হতে মানলাম না, বেরিয়ে পড়লাম। বাইরে কুয়াশার অন্ধকার হয়ে আছে, তার ভেতর আবার ঝিরঝির বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। ট্যাক্সি স্ট্যান্ডে এসে কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না। ভাবলাম লজে ফিরে যাই। একটা প্রাইভেট কার পেলাম, সেটা কাউকে নামাতে রঙ্গলিতে এসেছিল, এখন ফিরে যাচ্ছে। আমাকে নিতে রাজি হলো। তার গাড়িতে আমি একাই পেছনে বসলাম। বেশ হাসিখুশি ড্রাইভার। অনেক গল্প করতে করতে চললাম। ঘন কুয়াশা, প্রায় কিছু দেখাই যায় না। রাস্তা খুবই খারাপ, এক পাশে রংপুর নদী, অন্য পারে পাহাড়। এইভাবেই আমরা চুচাচেন বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম। সামনে একটা ব্রিজ আছে, পার হলেই পকিংয়ের রাস্তা। ঘুরে ঘুরে উঠে গেছে। ব্রিজের কিছু আগেই গাড়িটা প্রচণ্ড শব্দ করে দাঁড়িয়ে গেল। ড্রাইভার বৃষ্টির মধ্যেই নেমে দেখলো সুইচ খারাপ হয়ে গেছে। আমাকে বলল, আপনি ব্রিজ পেরিয়ে পকিংয়ের রাস্তায় দাঁড়ান, যদি ওদিককার কোনো গাড়ি পান তবে চলে যাবেন, আমি যে করেই হোক গাড়ি ঠিক করে আসব। ভাড়ার কথা জিজ্ঞাসা করলে বলল, ও নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওকে ধন্যবাদ দিয়ে বৃষ্টির মধ্যেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে পার হয়ে পকিং রংপুর রাস্তা স্ট্যান্ডে দাঁড়ালাম। একটু পরেই প্রচণ্ড স্পিডে একটা ল্যান্ড রোভার এলো। আমি হাত দেখাতেই গাড়িটা দাঁড়িয়ে গেল। দেখলাম গাড়িটা পুরোপুরি অন্ধ, কোনো আলো নেই। ড্রাইভারের মুখ দেখতে পারলাম না। একটা ফেল্ট টুপি ও কালো ওভারকোট পরা। বললাম, দাদা রংপুর যাবেন? ইশারায় উঠতে বলল। উঠে বসে মনে হলো পাশে কেউ বসে আছে। ভালো করে দেখলাম একজন মহিলা বসে আছে। উনিও ওভারকোট, মাথায় স্কার্ফ পরা। তীব্র সুগন্ধের গন্ধ আমাকে আচ্ছন্ন করে দিল। মহিলাটা কিন্তু আমার দিকে একবারও তাকালো না, স্ট্যাচুর মতো বসে রইল। এবার শুরু হলো গাড়ি চালানো। এই ভাঙাচোরা রাস্তায় প্রচণ্ড স্পিডে গাড়ি চলতে লাগলো। মহিলাটি আমার গায়ের উপর এসে পড়ল। এত জোরে গাড়ি চলছিল যে মনে হচ্ছে উড়ে যাচ্ছি। আমি অনেকবার তাকে আস্তে চালাতে বললাম, কিন্তু সে কোনো কথা শুনলো না, উত্তর দিল না। এইভাবে ভাঙা রাস্তায় নাচতে নাচতে 1.5 ঘন্টা রাস্তা 0.5 ঘন্টা 40 মিনিটে পৌঁছে গেলাম। রংপুর ঢোকার আগেই ছোট ব্রিজটার সামনে গাড়িটা থেমে গেল। আমি গাড়ি থেকে নেমে ব্যাগ খুলে টাকা বার করে টাকা দিতে গিয়ে দেখি কোথায় গাড়িটার কোনো চিহ্ন নেই। ভালো করে দেখলাম, কোথাও কিচ্ছু নেই। এবার আমি ভয় পেলাম। চিৎকার করে ব্রিজ পার হয়ে ওপরে একটি কাঠের বাড়ির সামনে পড়ে গেলাম। বাড়ির সামনে কতগুলো ছেলে গল্প করছিল। দৌড়ে আমাকে টেনে তুলল, তাড়াতাড়ি ভেতর থেকে জল এনে খেতে দিল। তারপর বাড়ির বয়স্ক লোক এসে সব শুনে কপালে মাথা টেকে বলল, নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হয়েছিল। উনি মেম্বা দাজু, এই রুটের একজন শ্রদ্ধেয় ড্রাইভার। বেশ কয়েক বছর আগে এইরকমই এক ঠান্ডার দিনে এক মহিলাকে রংপুর পৌঁছে দিতে নিষ্প করে নদীতে পার হয়ে মারা যান। তারপরে রাস্তায় কেউ বিপদে পড়লে তিনি আবির্ভূত হন আর সেই লোককে রক্ষা করেন। বিশ্বকর্মা পুজোর দিন যতগুলি পুজো হয় তাতে তাকেও পুজো করা হয়। তারপরে বয়স্ক ভদ্রলোক ওই ছেলেগুলোকে আমাকে রংপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে বললেন। স্ট্যান্ডে পৌঁছে দেখি তখনও লাস্ট ট্যাক্সিটা ছাড়িনি। আমি পেম্বা দাজুর আত্মার উদ্দেশ্যে প্রণাম জানাই। সত্যি কথা বলতে এরকম ঘটনা যার সাথে ঘটে তারাই অ্যাকচুয়ালি বিশ্বাস করে, যার সাথে ঘটনা ঘটে না তাদের কাছে কিন্তু এইসব ঘটনা একদমই অবিশ্বাস্যকর লাগবে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর সত্যি বলতে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে ঘটনা রেকর্ড করতে খুবই অসুবিধা হয় এবং খুবই কষ্ট হয়। আমি তাও তোমাদের জন্য আমি যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে ঘটনা দেই। আমি জানি যে আগের থেকে গল্পকথার চ্যানেলে যে রিচ আছে, যে ভিউজ পড়তো, যে ভিউজটা, সেই ভিউজটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। এতে কিন্তু ডিমোটিভ হই, মাঝে মাঝে ভাবি যে এত কষ্ট করে ঘটনা পোস্ট করছি কিন্তু মানুষ সেগুলো দেখছে না। কারণ এখন ইউটিউবে শর্ট ভিডিও চলে এসছে, মানুষ সেখানে একটু বেশি সময় কাটাচ্ছে। তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও দিই। তবে তোমরা যে কজন শোনো ঘটনা, আমি শুধুমাত্র তাদের জন্য ঘটনা পোস্ট করি। কারণ তোমরা যে কজন আছো গল্পকথার সাথে অল টাইম ঘটনা শুনছো গল্পকথার, শুধু তোমাদের জন্য আমি ঘটনা দিই। এবং যারা একসময় শুনতো এখন হয়তো শুনতে চান না বা শোনেন না, তাদেরকেও বলবো পারলে একবার শুনবেন। অবশ্যই আগের মতো হয়তো ভালো লাগতে পারে। এবং যাদের ঘটনায়
শুনতে ভালো লাগছে না বা যে প্রবলেমগুলো হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন কোন অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব যাতে পরবর্তী সময়গুলো থেকে সেই জিনিসগুলোকে ঠিক করার, যাতে তোমাদের ঘটনাগুলি ভালো লাগে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটিও বেশ ভয়ের। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে, ইনি ঢাকা থেকে লিখেছে ঘটনাটি। তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে একটি সত্যি ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়ি যাই, কারণ ছুটি পাই কম আর চিন্তা করি রাত্রে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা দিয়ে যেতাম। এখন অফিস শেষ করেই সোজা মহাকালী, তারপর ময়মনসিংহ, লোহাঘাট। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি আমার বন্ধু সুভাষ, আমার বাল্য বন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলি আড্ডা মারি, তুই খেয়ে দিয়ে চলে আসিস। আমি ওর কথা শুনে খুবই অবাক হয়ে যাই। আমি ওকে বলি, ঠিক আছে। বাজারেই আমার বাসা। বাজারে গিয়ে আমি দেখলাম যে 2-3টে দোকান বসে আছে। সেখান থেকে মাছ কিনি। মাছ কিনে বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টো সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি কিছুটা দূর। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটো মিলে একটা অদ্ভুত আলো আধার চলে গেছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি। কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত পেতের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করে ডাকছে। মনে হচ্ছে কোনো মাংসকেশক রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। ওইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সে জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা ওইখান থেকে রয়ে গেল। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হতে যাচ্ছিলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়া অবস্থা। হঠাৎ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিক থেকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? এটাই ছিল ঘটনা। ঘটনাটা সত্যিই আমার জীবনে ঘটে গিয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ঘটনাটি পড়ে শুনিও। আজকের তৃতীয় ঘটনাটিও কিন্তু বেশ অদ্ভুত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা প্রতিদিন গল্পকথার ঘটনা শোনো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে,
ঘটনায় গল্প কথা পাঠাতে ঘটনা লিখতে গেলে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো। আমি জিমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, golpokatha@gmail.com। কেমন লাগলো আজকের প্রথম ঘটনা এবং দ্বিতীয় এবং তৃতীয় ঘটনাটি অবশ্যই জানিয়ে দাও। আজকের যে লাস্টের যে ঘটনাটি আছে সেটা আমার একটি বন্ধুর থেকে শোনা ঘটনা। ঘটনাটি বেশ অদ্ভুত, আশা করব তোমাদের শুনলে বেশ ভয় লাগবে। আমার বন্ধু আমাকে ঘটনাটি যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। ঘটনাটি বেশ কিছু বছর আগে, আমি তখন ক্যাটারিংয়ের কাজ করি। ঠিক কিছুদিন আগে আমার এক বন্ধু গলায় দড়ি দিয়ে মারা যায়। তার ঠিক 7 দিন পরে আমরা একটি ক্যাটারিংয়ের কাজে বাইরে যাই। ক্যাটারিংয়ের কাজ শেষ হতে হতে রাত 1টা-1:30 বেজে যায়। আমি যখন কাজ শেষ করে বাড়িতে ফিরি, আমাদের যে পাড়াটা আছে সেই পাড়ায় ঢুকেই ডান দিকে একটি উঁচু কলপাড় আছে। আমি পাড়ায় যখন ঢুকছি ঠিক এমন সময় আমি দেখি যে কলপাড়ের ওপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবি যে এত রাতে কে দাঁড়িয়ে আছে। তারপর যখন আমি একটু এগিয়ে যাই তখন আমার চিনতে অসুবিধা হয় না, এটা তো আমার সেই বন্ধুটা যে গলায় দড়ি দিয়ে মারা গেছে আজ 1 সপ্তাহ হলো। সে কলপাড়ে মাথা নিচু করে বসে আছে। আমার কাছে যে ব্যাগটা ছিল তার মধ্যে কিছু মাছ, মাংস এবং কিছু ডাল সবজি ছিল। আমি সেটাকে ওইখানে রেখেই চলে যাই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে কাউকে কিছু বলি না, আমি শুয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নতে আমার সেই বন্ধুটা আমাকে বলে, ভাই তোকে অনেক ধন্যবাদ, অনেক দিন কিছু খাইনি, আজ অনেক দিন পর খেয়ে শান্তি পেলাম। এই স্বপ্নটা দেখার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায় এবং আমি উঠে পড়ি। যখন ঘুম ভেঙে উঠি তখন দেখি প্রায় সকাল হয়ে গেছে, 6:30 বাজে। আমি সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বেরিয়ে সেই কলপাড়টার কাছে যাই এবং গিয়ে দেখি আমার ব্যাগটা ওখানে পড়ে আছে এবং ব্যাগের ভেতরে প্লাস্টিকের টিফিন কারিগুলো আছে। আমি সেটাকে বাড়িতে নিয়ে আসি। তবে অদ্ভুত ব্যাপার, আমি যখন বাড়িতে এসে টিফিন কারিগুলো খুলি তার মধ্যে কোনো খাবার ছিল না। সত্যি অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে গিয়েছিল, তাই আমি আজকে ঘটনাটি তোকে পাঠালাম। যদি ভালো লাগে অবশ্যই তোর চ্যানেল গল্প কথায় পড়ে শোনাস। অদ্ভুত ছিল কিন্তু আজকের লাস্টের ঘটনাটি, এবং আমার বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে ওর সাথে ঘটনাটি ঘটেছিল বলে। তো তোমাদের কেমন লাগলো আজকে সবকটা ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং একটা কথা বলতে চাই, যেহেতু গরম পড়েছে, গরমে একটু ঘটনা রেকর্ড করতে খুবই অসুবিধা হয়, কথা জড়িয়ে যায়, ঘাম ঝরে, যখন ঘাম মুছতে হয়, ঘটনা রেকর্ড করতে হয়, অনেকটা কষ্ট হয়। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। অনেক ধন্যবাদ আজকের সবকটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।